সরকারের সর্বোচ্চ মহলে বাজছে বিদায় ঘণ্টা। চরম গোপনীয়তায় প্রস্তুত হয়েছে এমন এক তালিকা যা প্রকাশ্যে এলে দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোতে তৈরি হবে তীব্র ভূকম্পন। দায়িত্ব গ্রহণের একেবারে প্রথম দিনেই প্রধানমন্ত্রী যে 180 দিনের ডেডলাইন বা সময়সীমা বেঁধে দিয়েছিলেন, সেই জবাবদিহিতার নির্মম সমীকরণে এবার আটকে গেছেন মন্ত্রিসভার শীর্ষ কয়েকজন সদস্য। প্রথম 6 মাসের পারফরমেন্সের চুলচেরা মূল্যায়নে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দেওয়ায় খোদ মন্ত্রিসভা থেকে চিরতরে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন 3 জন পূর্ণমন্ত্রী এবং 2 জন প্রভাবশালী প্রতিমন্ত্রী। একটি নির্বাচিত সরকারের একেবারে শুরুর দিকেই এত বড় প্রশাসনিক রদবদল এবং নিজ দলের শীর্ষ নেতাদের প্রতি এমন কঠোর অবস্থান দেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। কোনো প্রকার ছাড় নয়, বরং নির্দয় মূল্যায়নের ভিত্তিতে এই মুহূর্তে প্রধানমন্ত্রী টেবিলে প্রস্তুত রয়েছে সেই অব্যাহতির চূড়ান্ত খসড়া। সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রাপ্ত সম্পূর্ণ নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করেছে এই রদবদলের মূল লক্ষ্য কোনো রুটিন পরিবর্তন নয়, বরং এটি চরম ব্যর্থতা এবং সীমাহীন বিতর্কের এক অনিবার্য পরিণতি। বাদ পড়ার এই ভয়াবহ তালিকার একেবারে শীর্ষ নামটি শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের। একটি দেশের ভবিষ্যৎ প্রজন্মের কারিগর হিসেবে যে মন্ত্রণালয়ের দায়িত্ব সবচেয়ে বেশি সংবেদনশীল, ঠিক সেই জায়গায় তার অবস্থান বর্তমানে জনরোষ এবং প্রশাসনিক অস্বস্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশে একটি বড় জাতীয় দুর্যোগ চলাকালীন সময়ে যখন মানুষের জীবনের নিরাপত্তাই ছিল সবচেয়ে বড় শঙ্কার বিষয়, সেই মুহূর্তে জোরপূর্বক পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। তার এই হঠকারী সিদ্ধান্ত এবং পরবর্তী গণমাধ্যমে দেওয়া একের পর এক দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সরকারের শীর্ষ মহলকে চরম বিব্রতকর অবস্থায় ফেলেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মতো একটি স্পর্শকাতর খাতকে বিতর্কমুক্ত রাখতে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটি এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। পতনের এই তালিকায় দ্বিতীয় যে নামটি রয়েছে সেটি আরও বেশি চাঞ্চল্যকর। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল দায়িত্ব পাওয়ার পর থেকেই পুরো স্বাস্থ্য খাতকে তিনি এক লাগামহীন বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছেন। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তিনি প্রশাসনিক কাজের চেয়ে আলটপকা মন্তব্য করে বারবার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে আদ্দিন ফাউন্ডেশনকে কেন্দ্র করে। একটি দায়িত্বশীল পদ থেকে তার করা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় খোদ প্রতিষ্ঠানটি, যা সরকারের জন্য ছিল চরম অবমাননাকর। তবে তার বিদায় নিশ্চিত করে দেয় ঢাকা মেডিকেল কলেজের একটি প্রকাশ্য অনুষ্ঠান। একটি দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একজন মন্ত্রী যখন খেই হারিয়ে ফেলেন এবং স্বয়ং প্রধানমন্ত্রীকে মাইকে প্রকাশ্যে সেই মন্ত্রীকে মূল বিষয়ে কথা বলার নির্দেশ দিতে হয়, তখন আর বুঝতে বাকি থাকে না যে ওই মন্ত্রীর প্রশাসনিক নিয়ন্ত্রণ কতটা তলানিতে গিয়ে ঠেকেছে। শীর্ষ পর্যায় থেকে আসা সেই প্রকাশ্য ভর্ৎসনা মূলত তার অপসারণের চূড়ান্ত সিলমোহর ছিল। পূর্ণমন্ত্রীদের মধ্যে তৃতীয় যে প্রভাবশালী ব্যক্তির নাম এই অব্যাহতি তালিকায় যুক্ত হয়েছে, তার পতনের কারণ সম্পূর্ণ ভিন্ন এবং দুর্নীতি সংশ্লিষ্ট। সরকারের একেবারে ভেতরের সূত্রগুলো নিশ্চিত করেছে এই মন্ত্রীর বিরুদ্ধে নিজ মন্ত্রণালয়ের বাইরে গিয়ে অবৈধ তদবির এবং পাহাড়সম দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ সরাসরি প্রধানমন্ত্রী দপ্তরে জমা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত সিন্ডিকেট তৈরি এবং প্রশাসনিক কাজে অনৈতিক হস্তক্ষেপের কারণে তিনি সরকারের জন্য একটি বড় বোঝায় পরিণত হয়েছেন। সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দিয়ে সরকার যাত্রা শুরু করেছিল, সেই নীতিগত অবস্থান থেকে এই প্রভাবশালী মন্ত্রীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হচ্ছে না। তাকে মন্ত্রিসভা থেকে সরাসরি বের করে দেওয়ার মাধ্যমে সরকার মূলত গোটা প্রশাসনকে একটি কড়া বার্তা দিতে যাচ্ছে যে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি শুধু কাগজ কলমে সীমাবদ্ধ নয়। পূর্ণমন্ত্রীদের পাশাপাশি প্রতিমন্ত্রীদের ক্ষেত্রেও নেমে এসেছে শাস্তির এক নির্মম খড়ক। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ঘটনাটি এই মন্ত্রিসভার সবচেয়ে বড় কেলেঙ্কারিগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার একটি অত্যন্ত আপত্তিকর ভিডিও পুরো রাষ্ট্রযন্ত্রকে নাড়িয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে তিনি প্রকাশ্যে দাবি করেছিলেন ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি। কিন্তু সত্য দীর্ঘক্ষণ চাপা থাকেনি। স্বাধীন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের সূক্ষ্ম প্রযুক্তিগত বিশ্লেষণে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় ভিডিওটি কোনোভাবেই এআই দিয়ে তৈরি নয়, বরং সেটি সম্পূর্ণ আসল। ব্যক্তিগত নৈতিক স্থলনের এমন অকাট্য প্রমাণ হাতে আসার পর তার মতো একজন বিতর্কিত ব্যক্তিকে মন্ত্রিসভায় রেখে দেওয়ার কোনো যৌক্তিকতায় সরকারের হাতে অবশিষ্ট নেই। অব্যাহতির এই ঝড়ে ছিটকে পড়ছেন আরও একজন ডাকসাইটে প্রতিমন্ত্রী, যার মূল পরিচয় তিনি সাবেক এক অত্যন্ত প্রভাবশালী মন্ত্রীর পুত্র।
পারিবারিক রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে তিনি এমন এক অধ্যত্বপূর্ণ আচরণ শুরু করেছিলেন যা সরকারের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে একটি সংবেদনশীল গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত মামলায় সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর বেআইনি প্রভাব খাটানোর সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সরকারের শীর্ষ মহলের হাতে পৌঁছেছে। বিচার ব্যবস্থা এবং আইনি প্রক্রিয়ায় তার এই সরাসরি নগ্ন হস্তক্ষেপ দলের ভেতরে এবং সাধারণ মানুষের মাঝে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দেয়। আইনের শাসন প্রতিষ্ঠার পথে এমন বাধা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, আর সেই কারণেই তার নাম এই রেড লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই পুরো প্রক্রিয়ায় শুধু বিদায়ের সুরই বাজছে না, শূন্য হতে চলা এই গুরুত্বপূর্ণ পথগুলোতে কারা আসছেন তা নিয়েও চলছে এক শ্বাসরুদ্ধকর হিসাব নিকাশ। শিক্ষা মন্ত্রণালয়ের মতো একটি ধ্বংসপ্রায় খাতকে টেনে তোলার জন্য নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের অত্যন্ত আস্থাভাজন মুখপাত্র ও উপদেষ্টা মাহাদি আমিন। তার পরিচ্ছন্ন ইমেজ এবং সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা শিক্ষা খাতে নতুন করে শৃঙ্খলা ফিরিয়ে আনবে বলে সরকারের শীর্ষ পর্যায় মনে করছে। অন্যদিকে স্বাস্থ্য খাতের বর্তমান অচলাবস্থা ভাঙতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিতকে পদোন্নতি দিয়ে পূর্ণমন্ত্রী দায়িত্ব অর্পণের বিষয়টি প্রায় চূড়ান্ত। মাঠ পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে তার গভীর জ্ঞান এবং পূর্ববর্তী কাজের পরিচ্ছন্ন রেকর্ড তাকে এই বিশাল দায়িত্বের জন্য যোগ্যতম প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। নতুন মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার দৌড়ে রয়েছেন দেশের রাজনীতির বেশ কয়েকজন পরীক্ষিত ও পোড় খাওয়া নেতা। দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা ও দলের দুঃসময়ে মাঠে থাকা নেতাদের এবার মূল্যায়ন করার একটি বিশাল সুযোগ তৈরি হয়েছে। এই হাই প্রোফাইল তালিকায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায়, শেখ ফরিদ আহমেদ মানিক, এবিএম মোশাররফ হোসেন এবং আব্দুস সালাম আজাদের মতো হেভিওয়েট নামগুলো। এর পাশাপাশি অধ্যক্ষ সেলিম ভুইয়া, খন্দকার আবু আশফাক, নজরুল ইসলাম আজাদ এবং মোহাম্মদ মুজিবুর রহমানের মতো ত্যাগী নেতাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার একটি স্পষ্ট রূপরেখা তৈরি হয়েছে। সরকার শুধু দলীয় নেতাদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং টেকনোক্রেট কোটায় দেশের কয়েকজন প্রথিতযশা বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ নেতাকে সরাসরি পলিসি মেকিং বা নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত করার কাজ চলছে। পাশাপাশি জোটের শরিক দলগুলোর দীর্ঘদিনের দাবি ও রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে সেখান থেকেও নতুন রক্তের সঞ্চার ঘটতে যাচ্ছে মন্ত্রিসভায়। তবে একসঙ্গে এতজন মন্ত্রী প্রতিমন্ত্রীকে বরখাস্ত করলে প্রশাসনের ভেতরে কোনো নেতিবাচক বার্তা যায় কিনা সেটি নিয়ে প্রধানমন্ত্রী দপ্তরে গভীর পর্যালোচনা চলছে। সরকার প্রধান তারেক রহমান এক্ষেত্রে একটি অত্যন্ত সুদূরপ্রসারী নীতি গ্রহণ করতে পারেন। যাদের বিরুদ্ধে সরাসরি আর্থিক দুর্নীতি বা নৈতিক স্থলনের প্রমাণ রয়েছে তাদের তাৎক্ষণিক বরখাস্ত করার নীতিতে সরকার অটল, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ মূলত অদক্ষতা বা প্রশাসনিক দুর্বলতার, তাদের সরাসরি অপসারণ না করে একটি চূড়ান্ত ও শেষ সতর্কবার্তা দিয়ে নজরদারির মধ্যে রাখার বিকল্প সরকারের টেবিলে রয়েছে। মূল লক্ষ্য হলো কোনোভাবেই যেন সরকারের প্রশাসনিক দুর্বলতা প্রকাশ না পায়, বরং পুরো প্রক্রিয়াটিকে জবাবদিহিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেশবাসীর সামনে উপস্থাপন করা যায়। মন্ত্রিসভায় এই রদবদলের চেয়েও রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় যে ইস্যুটি এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে তা হল রাষ্ট্রের সর্বোচ্চ পদ অর্থাৎ রাষ্ট্রপতি শূন্যপদ পূরণ। দেশের রাজনৈতিক ইতিহাসে এমন একটি সংকটময় ও গুরুত্বপূর্ণ সময়ে কে বসতে যাচ্ছেন বঙ্গভবনের সর্বোচ্চ চেয়ারে তা নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই। এই একটি মাত্র সিদ্ধান্তের উপর নির্ভর করছে আগামী দিনের রাজনৈতিক স্থিতিশীলতা। দলীয় নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির আসন্ন সভাতেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে। সরকারের ভেতরে সবচেয়ে নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করছে দলের ভেতর থেকে কাউকে এই সর্বোচ্চ সম্মান দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন দীর্ঘদিনের পরীক্ষিত ও অবিসংবাদিত নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পরিচ্ছন্ন রাজনৈতিক জীবন এবং সর্বজন গ্রহণযোগ্যতা তাকে এই পদে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। তবে চমকের শেষ এখানেই নয়। সরকার প্রধান তারেক রহমানের টেবিলে দলের গণ্ডির বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন মেরুর কোনো সর্বজন শ্রদ্ধেয় ও অরাজনৈতিক ব্যক্তিকে রাষ্ট্রপতি করার একটি মাস্টার প্ল্যানও রয়েছে। যদি এমন কোনো সিদ্ধান্ত আসে তবে তা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক অভাবনীয় মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। একই সঙ্গে জাতীয় সংসদের উপনেতা নির্বাচনের যে শূন্যতা রয়েছে সেটিও এই স্থায়ী কমিটির সভাতেই ফয়সালা হবে। অর্থাৎ আগামী কয়েকটি দিন বাংলাদেশের রাজনীতির জন্য আক্ষরিক অর্থেই এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। কারা ছিটকে পড়ছেন ক্ষমতার কেন্দ্র থেকে আর কারা নতুন করে সামলাতে যাচ্ছেন রাষ্ট্রের গুরুদায়িত্ব, এই প্রশ্নের উত্তরের উপর নির্ভর করছে সরকারের আগামী দিনের স্থায়িত্ব এবং সাধারণ মানুষের আস্থা।